বাংলাদেশ তো তাহলে বেশ কিছু বিশ্ব রেকর্ড করে পাকিস্তানকে এই টেস্ট সিরিজে কোট আনকোট বাংলা ওয়াশ করেই দিল। পাকিস্তানও বেশ কিছু রেকর্ড করেছে, তবে সেগুলো লজ্জার, যেগুলো কোনোভাবেই তারা বেশি দিন মনে রাখতে চাইবে না। তো কোন কোন ঘটনার জন্য এই দ্বিতীয় টেস্ট ম্যাচের রেজাল্ট মাত্র 4 দিনের মধ্যেই চলে এলো? 4 দিন বলছি কারণ প্রথম দিনটা তো বৃষ্টিতে পুরোপুরি ভেস্তেই গেছিল। সেদিক থেকে দেখতে গেলে খেলা তো এই 4 দিনই হয়েছে। মানে মোদ্দা কথায় বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা, বা কোন কোন ঘটনাগুলো টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এই দ্বিতীয় টেস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট টসটা জিতেছিল বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত, আর জিতেই তিনি একদম চোখ বন্ধ করে বোলিংয়ের ডিসিশনটাই নিয়েছিলেন। বাংলাদেশের স্টার্টটাও খুব ভালো হয়েছিল, তাসকিন প্রথম ওভারেই আর কি ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। কিন্তু এরপর দ্বিতীয় উইকেটেই পাক অধিনায়ক শান মাসুদ আর অপর ওপেনার সায়েম আয়ুবের মধ্যে একটা 107 রানের জুটি গড়ে ওঠে। যখনই মনে হচ্ছিল এই জুটিটা আস্তে আস্তে ভয়ঙ্কর হতে চলেছে, পাকিস্তান আর কি অনায়াসেই 350-400+ রান তুলেই ফেলবে, ঠিক তখনই আর কি লাঞ্চের পরে পরেই এই জুটিটাকে ভাঙেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে শান মাসুদ আর তার কিছুক্ষণ পরেই এই সায়েম আয়ুবকে ফিরিয়ে তিনি বাংলাদেশকে ইনিশিয়ালি কিছুটা স্বস্তি দেন। এই জুটিটার পর কিন্তু পাকিস্তানের আর কোনো পার্টনারশিপই 50+ রানের গন্ডি টপকায়নি। ছোট ছোট কিছু আর কি মানে পার্টনারশিপ হয়েছে, কিন্তু সেই বড় আর কি আকারে কোনো মানে আর কি জুটি তারা গড়ে তুলতে পারেনি, যার ফলে তাদের দলগত স্কোরটাও খুব বেশি দূর আর আগায়নি। আমার মনে আছে বাবর আজমকে সাকিব যে ওভারে ফিরিয়েছিলেন, ওই ওভারের 2-3 বল পরেই আর কি সাকিব আরেকটা চান্স ক্রিয়েট করেছিলেন। ওই আগা সালমান যখন আর কি ক্রিজে ছিলেন, তখন তিনি একেবারেই নতুন ব্যাটার, ফরওয়ার্ড শট লেগে থাকা জাকিরকে একটা তিনি হাফ চান্স দিয়েছিলেন, যদিও আর কি ওটা কঠিন একটু ছিল, কিন্তু জাকির আর কি অলমোস্ট ক্যাচটা ধরেই ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই হোল্ড করে রাখতে পারেননি। আর এই আগা সালমানি দেখতে গেলে যখন আর কি তিনি আর কি মানে ইনিংস আর কি শেষ করেন, 54 রান করে তিনি মাঠ ছাড়েন। তো বাংলাদেশ যদি টেস্ট ম্যাচটা হারতো, এইটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখতো, এটাও রাখতে পারতো। আর ওই দ্বিতীয় উইকেটে শান মাসুদ আর সায়েম আয়ুবের মধ্যে যে 107 রানের জুটি গড়ে উঠেছিল, ওটাও কিন্তু দাবিদার হতেই পারতো যদি বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা হারতো। তো যাই হোক আর কি মানে আগা সালমান শেষ পর্যন্ত আর কি টেল এন্ডারদের নিয়ে লড়াই করেই তিনি পাকিস্তানের স্কোরটাকে 274 অবধি পৌঁছে দিয়েছিলেন। এত রানও উঠতো না, কারণ বাংলাদেশ আর কি 4-4টা ক্যাচ মানে প্রথম ইনিংসে ফেলেছিল, আর এছাড়াও কিছু ডিআরএস এর ভুল ডিসিশন তারা নিয়েছিল, যেগুলোর আর কি মাসুল ইনিংসের শেষ অবধি তাদের দিতে হয়েছিল, যার ফলে পাকিস্তানের স্কোরটা যেখানে অনায়াসেই 210 বা 220-এর মধ্যেই যেখানে থেমে যেত, সেখানেই স্কোরটা হয়ে গেছিল 274। তার উপর এই আগা সালমানের একটা এরকম ক্যাচ ফেলেছিল, যেখানে তিনি তখন 0 রানে ছিলেন। তো যাই হোক, তো এই 274-এর রিপ্লাই দিতে নেমে বাংলাদেশের স্টার্টটা একেবারে যাচ্ছে তাই হয়েছে। মানে একদম তার মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার পুরোপুরি কোল্যাপস করে গেল। 26 রানের মধ্যেই তারা 6 উইকেট হারিয়ে ফেলে। তখন তো মনেই হচ্ছিল যে বাংলাদেশ ফলোয়ানটা ঠেকাতে পারবে তো, কিংবা 50 বা 100 রানের গন্ডিটা টপকাতে পারবে তো। ঠিক সেই সময় ওই সপ্তম উইকেটে লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের মধ্যে একটা অবিশ্বাস্য একটা অনবদ্য 165 রানের জুটি গড়ে ওঠে। তারাই আর কি বলতে গেলে বাংলাদেশকে এই ম্যাচে ফিরিয়েছে। তো আর কি মানে মিরাজও আর কি দেখতে গেলে এক পাশ থেকে খুব ভালো সাপোর্ট দিয়েছেন লিটনকে, আর লিটনও সেই সুবাদে অপর প্রান্ত থেকে তিনিও আর কি বেশ দৃষ্টিনন্দন কিছু ভালো ভালো শট খেলে গেছেন। তো মিরাজ যখন আর কি আউট হলেন, তখন তিনি 78 রান করে মাঠ ছাড়লেন। মানে তখন আর কি দেখতে গেলে টি ব্রেকের আর 2-3 ওভার বাকি ছিল, ঠিক তখনই মিরাজ আর তাসকিনের উইকেটটা তুলে নিল পাকিস্তান, যেখানে আর কি বাংলাদেশ 191-6 ছিল। তখন আর কি জুটিটা 165 রানের হয়ে গেছিল, তখন মনেই হচ্ছিল যে আর কি পাকিস্তানের থেকে তারা লিড নিতে চলেছে। তো সেই সময় আর কি টি ব্রেকের আগে আগেই হয়ে গেল স্কোরটা 193-8। তার কি দেখতে গেলে এরপর টি ব্রেক থেকে ফিরেই ওই নবম উইকেটে লিটন দাস আর হাসান মাহমুদ এই দুজনের মধ্যে আবার একটা 69 রানের জুটি গড়ে ওঠে। স্পেশালি মানে লিটন যতই আর কি এক প্রান্ত থেকে ভালো ভালো শট খেলে আর কি রানটাকে বাড়িয়ে নিক না কেন, কিন্তু হাসান মাহমুদও অপর প্রান্ত থেকে লিটনকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন, উইকেটের এক প্রান্ত তিনি যেভাবে আর কি আগলে রেখেছিলেন, তিনিও অনেক বড় এখানে কৃতিত্বের দাবিদার। তো লিটনও আর কি তার চতুর্থ টেস্ট সেঞ্চুরিটা এই ম্যাচে তুলে নেন। তিনিও আর কি 138 রানের খুব ভালো আর খুব ভাইটাল একটা নক খেললেন, সাথে ওই দুইটা ভাইটাল পার্টনারশিপও তিনি গড়ে তুললেন। তো আর কি দেখতে গেলে বাংলাদেশ আর কি পাকিস্তানের থেকে 12 রান পিছিয়ে 262 রানে তাদের প্রথম ইনিংসটা শেষ করে। যেখানে 26-6 হয়ে গেছিল, সেখানে 262তে শেষ করা মানে একটা আর কি বলতে গেলে অনেক বড় আর কি হিউজ একটা প্রাপ্তি বলতে গেলে। তো এরপর পাকিস্তানের সেকেন্ড ইনিংস যখন শুরু হয়, তখন আর কি ওই দিন আর কি বাংলাদেশ মানে একদম শেষ বেলায় তারা 4 ওভার মতো বোলিং করার চান্স পেয়েছিল, ওই 4 ওভারের মধ্যেই হাসান মাহমুদ দুইটা উইকেট তুলে নেয়। তো তখন দিন শেষে পাকিস্তান আর কি 21 রানে এগিয়ে ছিল বাংলাদেশের থেকে, আর হাতে তাদের 8 উইকেট ছিল। এরপর চতুর্থ দিনের খেলা যখন শুরু হলো, চতুর্থ দিনটা আর কি বলতে গেলে পুরোপুরি বাংলাদেশের পেস বোলারদের ছিল। বাংলাদেশের আর কি পেসাররাই পাকিস্তানের ওই মানে আর কি সেকেন্ড ইনিংসে
পুরো 10-10টা উইকেটই তারা পিক করেছে। মানে এরকম আর কি প্রথম ঘটনা ঘটলো যেখানে বাংলাদেশের পেস বোলাররা কোনো একটা পার্টিকুলার ইনিংসে সব কটা উইকেটই তারা নিলেন, কোনো মানে স্পিনাররা আর কি কোনো উইকেট এদিন পায়নি। আর কি দেখতে গেলে আমাদের এখানে স্পেশালি ক্রেডিট দিতে হবে ওই নাহিদ রানাকে। নাহিদ রানা আর কি যেভাবে পাকিস্তানের মিডিল অর্ডারকে পুরো গুড়িয়ে দিয়েছিলেন, প্রথমে শান মাসুদ, তারপর বাবর আজম, আর তারপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাওয়াদ সাকিব, তার আর কি নিজের করা 3টে ওভারে পরপর এই 3টে ব্রেক থ্রু তিনি যেভাবে আর কি এনে দিয়েছিলেন, সেখানেই বলতে গেলে পাকিস্তানের এই মিডিল অর্ডারের কোমর পুরোপুরি ভেঙে যায়। তখন পাকিস্তানের স্কোর হয়ে গেল 81-6। এরপরে ওই সপ্তম উইকেটে আগা সালমান আর রিজওয়ানের মধ্যে একটা ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে উঠছিল। 55 রানের যখন জুটিটা হয়েও গেছিলো, মনে হচ্ছিল একটু তারা যখন জমে গেছে, ঠিক তখনই ওই রিজওয়ানকে ওইখানে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। হাসান মাহমুদও আর কি ইনিংস শেষ করেছেন 5 উইকেট নিয়ে, তিনি 5 হয়েছিলেন। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, মেহেদী হাসান মিরাজও প্রথম ইনিংসে 5 উইকেট শিকার করেছিলেন। আচ্ছা, তো আর কি দেখতে গেলে পাকিস্তানকে আর কি আগা সালমান আর কি একটু শেষ অবধি চেষ্টা করছিলেন, তিনি 47 রানে অপরাজিত ছিলেন, কিন্তু অপর প্রান্ত থেকে যেভাবে সাপোর্ট পাননি, সেই কারণে পাকিস্তানের সেকেন্ড ইনিংসের স্কোরটা শেষ হয়ে গেল 172 রানে। দেখতে গেলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 185 রান। চতুর্থ দিনের শেষ বিকেলটা আর কি বাংলাদেশের ওপেনাররা স্পেশালি জাকিরের কথা বলতে হবে, তিনি একটা মানে আর কি খুব আগ্রাসন নিয়ে আর কি শুরু করেছিলেন, আর তিনি 2টা 4 2টে ছক্কার মাধ্যমে আর কি বেশ আর কি ভালো আর কি দৃষ্টিনন্দন কিছু শট খেলে বাংলাদেশকে 42 রানে পৌঁছেও দিয়েছিলেন। এরপর আর কি আরেকটা মানে একটা সেশন তো বলতে গেলে প্রায় খেলা হয়নি খারাপ আবহাওয়ার জন্য। তো আর কি দেখতে গেলে পঞ্চম দিন আর কি খেলা হবে কি হবে না, বা বৃষ্টি নামবে কি নামবে না, বা মানে কতক্ষণ বৃষ্টি স্টে করবে, এইরকম একটা আর কি প্রবল আশঙ্কা ছিল। হিসাব নিকাশ অনেক করা হচ্ছিল যে বাংলাদেশ জয়ের জন্য আদৌ কত ওভার পাবে, কিন্তু যাই হোক বাংলাদেশের কপালটায় মানে পঞ্চম দিন খুবই ভালো ছিল আর কি, বৃষ্টি আর কি সেভাবে বাগড়া দেয়নি, তারা একদম দিনের শুরু থেকে নির্ধারিত সময় খেলাটা আর কি শুরু করতে পেরেছে। তার ফলে তারা ধীরে সুস্থেই আর কি দেখতে গেলে ব্যাটিং করে আর কি মানে প্রথমের দিকে আর কি তারা একটা আর কি সামান্য একটু প্যানিক হয়েছিল, ওপেনিং জুটি যখন 58 রানে ভেঙে গেছিল, তারপর 70 রানের মধ্যেই তারা আরেক ওপেনারকেও হারিয়েছিল। প্রথম ইনিংসে আমরা দেখেছিলাম, বা প্রথম ইনিংস কেন ইভেন এই সাম্প্রতিক সময় বাংলাদেশের মিডল অর্ডার যেভাবে কোল্যাপস করে, তখন ওই পরপর আর কি অল্প রানের মধ্যেই 2 উইকেট চলে যাওয়াতে আর কি কিছুটা আশঙ্কা করা হয়েছিল, কিন্তু ওই তৃতীয় উইকেটে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত আর মমিনুল হক একটা 57 রানের জুটি করেই বাংলাদেশকে জয়ের ভিতটা তারাই ওখানে গড়ে দেন। এরপর আর কি মানে আর কি ওই পঞ্চম উইকেটে মানে বাংলাদেশের সবচেয়ে 2 আর কি এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার সাকিব আর মুশফিক 32 রানের একটা অপরাজিত জুটি করে তারা একদম পুরোপুরি ম্যাচ শেষ করে ম্যাচ জিতিয়ে তারা মাঠ ছাড়েন। আর কি দেখতে গেলে মানে কম্প্রিহেন্সিভলি বাংলাদেশ এই ম্যাচটা জিতে গেছে, শুধু ওই ফার্স্ট ইনিংসে তাদের ওই মাঝের ওই কোল্যাপসটা ছাড়া। এবার যেটা বলছিলাম টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার কোন কোনগুলো রাখে, বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচটা হারতো তাহলে আমি বলতাম পাকিস্তানের ওই ফার্স্ট ইনিংসে মানে শান মাসুদ আর সায়াম আইয়ুবের মধ্যে যে 107 রানের জুটিটা গড়ে উঠেছিল ওইটাকে আর কি দাবিদার হতে পারতো, কিংবা বাংলাদেশ আর কি তাদের ফার্স্ট ইনিংসে যেভাবে আর কি মিডিল অর্ডার কোল্যাপস করে গেছিলো, 26 রানে 6 হয়ে গেছিলো, সেটাও টার্নিং পয়েন্টের দাবিদার হতেই পারতো। কিন্তু এইগুলো আর কি কোনোটাই টার্নিং পয়েন্ট হবে না, কারণ বাংলাদেশ দিন শেষে ম্যাচটা জিতে গেছে। তো আর কি দেখতে গেলে মেহেদী হাসান মিরাজ আর কি ওই 107 রানের জুটিটাকে তিনি যেভাবে আর কি ভেঙেছিলেন, তো শুধু ওই মানে জুটিটাই ভাঙেননি, ওই জুটির আর কি 2 ব্যাটসম্যানকেই অল্প কিছু রানের ব্যবধানেই তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এছাড়া মেহেদী ওই আর কি ইনিংসে 5-5টা উইকেট শিকার করেছিলেন, সেটা একটা টার্নিং পয়েন্ট দাবিদার হতেই পারে। এরপর আর কি বাংলাদেশের আর কি ফার্স্ট ইনিংসে ওই যেভাবে আর কি মিডিল অর্ডার কোল্যাপস করলো, তারপর তো আর কি সপ্তম উইকেটেই তো আর কি লিটন আর মিরাজ ওই 165 রানের জুটি করে বাংলাদেশকে ম্যাচে ফেরালো। এটা তো অবশ্যই একটা হিউজ আর কি মানে আর কি দাবিদার রাখেই যে টার্নিং পয়েন্ট হওয়ার। এরপর ওই নবম উইকেটে যখন লিটন আর হাসান মাহমুদের মধ্যে জুটি গড়ে উঠলো 69 রানে, যার জন্যই তো তারা পাকিস্তান আর কি মানে লিডটা খুব বেশি নিতে পারেনি, এটাও একটা টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিংবা ধরুন ওই পাকিস্তানের সেকেন্ড ইনিংসে নাহিদ রানা আর কি যেভাবে আর কি মানে তার নিজের আর কি পরপর 3 ওভারে পাকিস্তানের 3টা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট তুলে নিলেন, মানে মিডিল অর্ডারকে মানে তিনি একাই আর কি গুঁড়িয়ে দিয়েছিলেন, এটাও একটা টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিংবা হাসান মাহমুদ যে 5 উইকেট শিকার করেছিলেন সেটাও একটা টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখতেই পারে। কিন্তু আমার কাছে এটা সম্পূর্ণই আর কি বলছি আমার ব্যক্তিগত মতামত অনুসারে, যেটা টার্নিং পয়েন্ট মানে যেটা না হলে আর কি বাংলাদেশ এই ম্যাচে জয় তো দূরের কথা, তারা ঘুরেই দাঁড়াতে পারতো না, সেটা হচ্ছে ওই মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাসের ওই সপ্তম উইকেটে 165 রানের জুটিটা, আর স্পেশালি মিরাজের ইনিংস আর লিটনের ইনিংস ইন্ডিভিজুয়ালি তারাও আর কি 78 আর 138 রানের আর কি যথাক্রমে যে আর কি ইনিংস দুটো খেলেছেন, এই দুটো আর তাদের পার্টনারশিপটা, এটাই হচ্ছে দিন শেষে গিয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট। তো আপনাদের কাছে এই বাংলাদেশের এই টেস্ট জয়ের টার্নিং পয়েন্ট কোনটা, বা কোন কোন ঘটনাগুলো হওয়ার দাবিদার রাখে, কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।